নিজেকে আমার আক্ষরিক অর্থেই কিংবদন্তি নায়িকা শাবানা মনে হচ্ছে। ওগো, এত সুখ আমি কি করে সইব। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 2 দিন বাংলাদেশ টেস্ট টিমের ডমিনেটিং পারফরমেন্স, 150 রানের লিড। প্রেডিকশন বলছে অস্ট্রেলিয়ার হারার সম্ভাবনা 70 ভাগ, উল্টো করে বলে বাংলাদেশের টেস্ট জেতার সম্ভাবনা 70 ভাগ অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এত সুখ আমি কি করে সইব। ডেফিনেটলি আনোয়ার হোসেন হইতে চাই না। তানজিদ তামিম শান্ত। আর কিছু বলার আছে? আর অনেক কিছু বলার আছে। আগের দিন একটা আলোচনাতে, ফার্স্ট ডে শেষে আলোচনাতে আমি বলেছিলাম যে বাংলাদেশ যদি কোনোভাবে 350 করে ফেলে, 150 লিড নেয়, ট্রাস্ট মি, গেম ইজ অন। অস্ট্রেলিয়া ইজ দ্য টিম যারাই সবচেয়ে বেশি প্রেসারে থাকবে। এবং টানা 2 দিন বাংলাদেশ যে ডমিনেন্স দেখিয়েছে ব্যাটে বলে দুই দিকে, এরা আমরা কেউ ভাবিনি, কেউ চিন্তা করিনি, কিন্তু যাদের করার কথা তারা করে দেখিয়েছেন। তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনের ব্যাটিং নিয়ে আলোচনা করব। তার আগে দ্বিতীয় নতুন বলে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আলোচনার দাবি রাখে। ফার্স্ট, শান্ত আউট হয়ে গেলেন। লিটন দল যখন খুব ভালো করতে থাকে বা ভালো করতে থাকে, কেন যেন বাংলাদেশের টপমোস্ট ব্যাটসম্যান হিসেবেও লিটন পারফর্ম সেভাবে করতে পারেননি। আপনি লিটনের পারফরমেন্সগুলো দেখবেন, দল যখন চাপে, ভয়াবহ খারাপ অবস্থা, তখন লিটন এমন কিছু করেন যেটা পুরো বিশ্ব চমকে যায়। এই ম্যাচেও লিটন যে বলটা আইডিয়ালি লিফট করার বল, সেই বলে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসলেন। এক্সপেক্ট করিনি, খুব করে চেয়েছিলাম লিটন খুব ভালো খেলেন। মুশফিকুর রহিম নতুন বলে মুশফিকের দুর্বলতা ক্যারিয়ার জুড়ে, এবং এই পার্টিকুলার ম্যাচটাতে তিনি যেভাবে আউট হলেন, কামিন্সের প্রথম বলটা একটু ভেতরে ছিল, পরেরটা ক্রিজের অ্যাঙ্গেল থেকে বা একটু ওয়াইড অফ দ্য ক্রিজ বল করলেন একটু বাইরে, হি ওয়াজ কট ইন 2 মাইন্ডস, ছাড়বেন না শর্ট খেলবেন, স্লিপে উঠিয়ে দিয়ে আসেন। শান্তরটা একটু এক্সট্রা বাউন্স ছিল। নতুন বল নেওয়ার পর, টি সেশনের পর, এদের 6 ওভার স্প্যানের মধ্যে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে ফেললো। তখন রান কত বাংলাদেশে? 308, 110-এর মতো লিড হয়েছে। ওই অবস্থা থেকে হতেও পারতো বাংলাদেশ পরের 25-30 রানের মধ্যে অল আউট হয়ে যেত। লিড হতো 120-30, লিড 120-30, অল আউট, এটা প্রবলেম না। প্রবলেম যেটা হতো সেটা হচ্ছে মানসিকভাবে অস্ট্রেলিয়া আপার হ্যান্ডে থেকে ব্যাটিংয়ে নামতো, যে কয় ওভারই খেলতো, তৃতীয় দিনেও আপার হ্যান্ডে থেকে মেন্টালি প্রসিড করতো। আর বাংলাদেশ ভালো খেলেও, পুরো 2 দিন প্রায় ভালো খেলেও, ওই যে লাস্টের কলাপসটা বাংলাদেশকে মেন্টালি পিছিয়ে দিত। এইখানে একটা বড় ধন্যবাদ প্রাপ্য মিরাজ এবং হাসান মাহমুদের জুটির। তারা সব মিলে কত, অলমোস্ট 25 ওভারের মতো ব্যাট করেছেন, 43 রানের পার্টনারশিপ করেছেন। এই একটা পার্টনারশিপ এই টেস্টের যাবতীয় হিসেব নিকেশ অনেকখানি বদলে দিয়েছে। থ্যাঙ্কস গোজ টু মিরাজ, থ্যাঙ্কস গোজ টু, বিগ থ্যাঙ্কস গোজ টু হাসান মাহমুদ। কেননা মিরাজ কিন্তু প্রথম বল, দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে হাসানকে স্ট্রাইক দিয়েছেন। হাসান নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন উইকেটটা বিলিয়ে না দিতে, উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতে। একজন 8 নাম্বার বা 9 নাম্বার বা টেইলেটের ব্যাটারের কাছ থেকে এই অ্যাপ্রোচ অনেক বেশি প্রশংসাযোগ্য। নাও কাম ডাউন টু তানজিদ তামিম অ্যান্ড নাজমুল হোসেন শান্ত। শান্তর জন্য প্রচন্ড রকম আমার মন খারাপ, মেজাজ খারাপ, দুইটাই। বাংলাদেশের প্রেক্ষাপটে 41-42 টেস্টে 9টা 100, 4টা দেশের বাইরে, আউটস্ট্যান্ডিং ফিগার। এবং এই শান্তর এই ম্যাচে 100টা করা উচিত ছিল। আমি কিছু ক্ষেত্রে বলবো যে শান্তর ইনিংসটা স্কিল ওয়াইজ, টেম্পারমেন্ট ওয়াইজ, এক্সিকিউশন ওয়াইজ, কখন মারবেন, কখন ছাড়বেন, কখন ধরবেন, কখন অপোনেন্টের বোলিং অ্যাটাককে কিভাবে মোকাবেলা করবেন, একদম কম্পিউটারাইজড ওয়েতে শান্ত পুরো ইনিংসটা খেলেছেন। বলতে পারেন একদম ফ্ললেস ইনিংস, স্পটলেস ইনিংস। এই ইনিংসের পরেও শান্তর সেঞ্চুরি না পাওয়াটা প্রচণ্ড রকম হতাশাজনক, বিং এ ক্রিকেট ফ্যান। এবং একই সঙ্গে বাংলাদেশের স্টেটমেন্ট দেওয়ার মতো যে বিষয়টা ছিল ক্যাপ্টেন হিসেবে শান্ত, সেটাও তিনি মিস করে গেছেন। তানজিদ তামিম একদম শুরুতে লাইফ পাওয়া 62 রানের, 62 না 61, ওই সময় আরেকটা লাইফ পেয়েছিলেন। প্রথম লাইফটা একদম শুরুতেই যখন লাইফ পেলেন, একদম শুরুতে 0 রানে, তারপর থেকে তানজিদ তামিম সম্পূর্ণ ভিন্ন একটা মেথডে এই ম্যাচটা খেলেছেন। আপনি যদি তার ফার্স্ট ক্লাসে 100 দেখেন, একটা ম্যাচ আমি মনে করতে পারি 130 বলে বোধহয় 140-42 করেছিলেন। তিনি ওই ফ্ল্যামবয়েন্ট ব্যাপারটা দেখাতে যাননি, ধৈর্য ধরেছেন, সময় নিয়েছেন, অপোনেন্টের বোলিং
যেভাবে মোকাবেলা করা প্রয়োজন ছিল সেভাবেই মোকাবেলা করেছেন। তিনি ইন্টারভিউতে বলছিলেন অ্যাডাম গিলক্রিস্টকে, যে প্রশ্নটা ছিল অনেকটা এরকম যে বোলারদের মোকাবেলা করার বা অস্ট্রেলিয়ান বোলারদের মোকাবেলা করার প্ল্যান কি ছিল। খুব সুন্দর করে বলেছেন তানজিদ তামিম, যে বল দেখেছেন, ছেড়েছেন, যেটা করার প্রয়োজন ছিল, যে বলে যা করার প্রয়োজন ছিল স্পেসিফিক্যালি সেটাই তিনি করেছেন, এবং সেটা করেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম 100, এবং সেটাও অস্ট্রেলিয়ার মাটিতে। অফকোর্স দ্য মাইটি অজিজদের এগেনস্টে। বাংলাদেশ ক্রিকেটে এমন দিন খুব কম আসে, বাংলাদেশ ক্রিকেটে এমন স্বপ্ন দেখার উপলক্ষ খুব কম আসে। টেস্ট ক্রিকেটের কথা বলছি আমি। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশ ওই সুবাসটা পাচ্ছে যে এই টেস্টে হয়তো আর একটু যদি ব্যাটিংটা ভালো হয়, বোলাররা যদি ফার্স্ট ইনিংসের কাছাকাছি রেপ্লিকেট করতে পারেন, অবিশ্বাস্য কিছু হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে দেওয়া যেতে পারে, কেননা ফক্স অস্ট্রেলিয়ার প্রেডিকশন বলছে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ডারউইন টেস্টে হারাবে, সেই সম্ভাবনা প্রায় 70%। এই সম্ভাবনা বাংলাদেশকে কাজে লাগাতে হবে, এমন সুযোগ বারে বারে আসবে না। এটা শুধু ম্যাচ জেতা না, যদি বাংলাদেশ জেতে, যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারায়, সেটা শুধু ম্যাচ জয় হবে না, আমি আবারও বলছি, বিশ্বকে স্টেটমেন্ট দেওয়া হবে, অস্ট্রেলিয়াকে স্টেটমেন্ট দেওয়া হবে যে এই বাংলাদেশ টিমটা মাঝে মধ্যে খারাপ করবে, খুব খারাপ করবে, কিন্তু এই দলটার সামর্থ্য আছে বড় দলগুলোকে, সেনা কান্ট্রিতে, সাউথ আফ্রিকাতে, ইংল্যান্ডে, ইন্ডিয়াতে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে তাদের এগেনস্টে পারফর্ম করার, তাদের চেপে ধরার এবং শেষ পর্যন্ত গিয়ে ম্যাচ জেতার। এই সুযোগ আবারও বলছি বারে বারে আসবে না। প্লিজ মেক ইট কাউন্ট।